সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও জোরে এসেছিল। আমরা কয়েকজন ক্লাবের একটা ঘরে জড়োসড়ো হয়ে বসেছিলাম। আলোটা টেবিলের ওপর নিস্তেজভাবে জ্বলছিল। এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বড়দা এসে প্রবেশ করলো। আমাদের মধ্যে একজন তাকে সম্ভাষণ করে বলল, আহিয়ে বড়দা বাবু। বড়দা ছাতাটা মুড়ে এক কোণে দাঁড় করিয়ে রেখে কোঁচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার দখল করে বসলো। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভরা ভাদর মাসে শ্রাবণ শূন্য মন্দির মুখ। যেমনি বুঝে সুঝেই আজ বাপের বাড়ি গেলেন, বুঝলে? অমূল্য এক কোণে গুড়িসুড়ি মেরে বসেছিল। বলল, তাই আমাদেরকে জ্বালাতে এসছো? বড়দা ওদিকে কর্ণপাত না করেই বলল, বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো। তাই মিনিট দুই চুপ করে থাকার পর বুক পকেটের ভেতর থেকে সিগারেটের একটা বাক্স বের করে একটা সিগারেট ধরালো। বলল, আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে, বুঝলে? এই সারলে, অমূল্য উঠে দাঁড়িয়ে বলল, একটু যে নিশ্চিন্তি হয়ে ক্লাবে বসবো তার জেন নেই। আমি বাড়ি চললুম। পিসি, তোমার ছাতাটা যদি একটু দাও। হিসি ঘাড় নেড়ে বলল, আমাকেও তো বাড়ি যেতে হবে নাকি? বৃষ্টি আজ রাত্রে থামবে বলে তো মনে হচ্ছে না। অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখল, কিন্তু কারো মুখে করুণার ভাবমাত্র না দেখে আবার হতাশ হয়ে চেয়ারের ওপর বসে পড়ল। পৃথ্বী জোরে হেসে উঠল। অমূল্য, কপালে লিখিতং ঝাঁটা, কোন শালা কিং করিসতি। পর্দার গল্পটা শুনেই যাও, বুঝলে? অমূল্য জবাব দিল না। বড়দা আরম্ভ করল, বেশ বছর কয়েক আগেকার কথা। এবারও এমনি নিদারুণ বর্ষা ভাসছে বিলখাল, হাসছে বিলকুল। ঝাপসা ঝাপটায় হাসছে উই ফুল। আমার মাসতুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি। দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়া গাঁয়ে। আমাদের কারুর মত ছিল না, কিন্তু প্রজাপতি শুনলেন না। অগত্যা সেখানেই যেতে হলো। একে পল্লীগ্রাম, তাই বর্ষাকাল। যে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয়। সুবিধের মধ্যে রেল স্টেশন ক্রোশ খানিকের মধ্যেই ছিল। স্টেশনে নেমে সকলে পদব্রজে কনের বাড়ির দিকে যাত্রা করল। কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে। পুরোহিত ন্যায়রত্নমশাই সঙ্গে ছিলেন। কাদার মধ্যে তার এক পাটি খড়ম অন্তর্হিত হলো দেখে আমরা আপন আপন জুতো খুলে বগলে নিলাম। তারপর অনেক বাধা বিঘ্নের ফাঁড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলুম, তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না। কেবল মেসোমশাই গোপ থেকে কাঁদা নিংড়োতে নিংড়োতে কাকে খিচচ্ছিলেন। গলার আওয়াজে তাকে ধরে ফেলল। এই এক ক্রোশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল। তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন, তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলল। আহারান্তে কিন্তু বড় কষ্ট পেতে হলো। আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় 20 জন ছিলাম। যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো, তাতে শোয়া নয়, ঠাসাঠাসি করে কোনো রকমে 20 জন বসতে পারে। গুরু ভোজনের পর সকলের মনে একটু গড়াবার ইচ্ছে ছিল, কিন্তু তার ঘটে উঠল না। কিন্তু শীর্ণদেহ ন্যায়রত্ন মশাই কোনো ক্রমে একটি কোণে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লেন। আর সকলে পান তামাক খেয়ে গল্প গুজবে সময় কাটাতে লাগলো।
এদিকে জনা কয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল। আমার কিন্তু বড় বেশ বিরক্তি বোধ হতে লাগলো। জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলো, দিনের বেলা তো যা হোক হলো, রাতেও কি ওই ব্যবস্থা নাকি? গোধূলি লগ্নে বিয়ে, সুতরাং রাতে ঘুমোবার কোনো বাধা তো নেই। দাদা নয় বাসর ঘর আলো করে শালি আর দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে কাটাবেন, কিন্তু সেজন্যে আমার তো সারা রাত জেগে পাহারা দেবার কোনো দরকার নেই। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞেস করলুম, রাত্রে শোবার ব্যবস্থা কীরকম? তিনি বললেন, পাড়াগাঁয়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না, অতি কষ্টে এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে। এর আরেকটি ঘরে জিনিসপত্র আছে, রাত্রে খালি করে দেয়া হবে। শুনে বড় একটা ভরসা হলো না। 20 জনের শোবার জন্য মাত্র 2টি ঘর। অন্যমনস্কভাবে বাইরের অবিশ্রাম বাড়িধারার দিকে চেয়ে চেয়ে কিছু দূরে একটি অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে তো বোধ হয় না। দরজা জানলাগুলো সব বন্ধ। আগে বোধহয় বাড়িখানার হলদে রং ছিল, এখন সেটা সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে। দেওয়ালে স্থানে স্থানে চুলবালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে। আমি জিজ্ঞাসা করলুম, ওই বাড়িটি কার? তখন ওই ভদ্রলোক হেসে বললেন, আপাতত ভূতে। একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম হলো এই রকম। কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল। অবশ্য তার নিজের তৈরি নয়, পৈতৃক সম্পত্তি। তিনি গ্রাম থেকে ক্রোশ 2 দূরে জমিদারির কাছারিতে 15 টাকা বেতনে গোমস্তা ছিলেন। সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল। বাবুটি মদ খেতে, অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে প্রহরাদি করতেন, কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল। জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি। তার স্ত্রী সতী সাধ্বী ছিলেন, তাই বছর 3 আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন। তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো। এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না, কিন্তু তার মাদলামি ভারী বেড়ে উঠল। একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তার বদলে তার 6 বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল। পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। মাঝে মাঝে কানা ঘুষো শোনা যায় তিনি কাছে পিঠেই কোথাও লুকিয়ে আছেন। গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে, কিন্তু সেসব গুজব, নিতান্তই বাজে কথা। বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে, কেউ ব্যবহার করে না। গ্রামের 2-1 জন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল, কিন্তু সেই রাতেই ভয় পেয়ে পালিয়ে আসে। তারা বলে বাড়িতে ভূত আছে। গল্পটার শেষ শুনে বললুম, আমরা কয়েকজন যদি রাতে ওখানে শুই, কারোর আপত্তি হবে কি? ভদ্রলোকটি বললেন, না মশাই, আমাদের সাহস হয় না। আমি বললুম, আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কি? আর সকলের দিকে ফেরে বললুম, তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো? সকলে এই ব্যাপার কি জানতে চাইলে, কিন্তু সমস্ত শুনে আমার মতো 2-3 জন ছাড়া আর কেউ রাজি হলো না। সে যা হোক,
সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে। আমরা বাড়িখানা দেখতে গেলুম। বাড়িতে তালা লাগানো ছিল। সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন। দরজা খুলে ঢুকতেই ভেতরকার বন্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল। স্যাঁতস্যাঁতে ভিজা এক দুর্গন্ধ নাকে এসে ঢুকলো। তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো ম্রিয়মানভাবে ঘরে ঢুকলো। দেখলুম মেঝের মধ্যে প্রায় 1 ইঞ্চি পুরো ধুলো পড়েছে। কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল। মোটের ওপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে। বাড়িতে মাত্র 2টি ঘর। আসবাবের মধ্যে একটি পুরনো কীটদষ্ট খাট আর তার মাথার কাছে একটি কপাটযুক্ত দেওয়াল আলমারি। ঘরটি নেহাত ছোট নয়। খিড়কির দিকে একটা জানলাও আছে। দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন, না হে, আজ রাতে আর শোবার দরকার হবে না। তাস পাশা খেলে কাটিয়ে দেয়া যায়। কাজ কি বাবা? ভদ্রলোকটি সঙ্গে ছিলেন। তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন। আমি বললাম, বেশ, তোমরা তাস পাশাই খেলো, আমার কিন্তু না ঘুমোলে চলে না। ভদ্রলোকটিকে বললুম, আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন, ঘরটা ঝাড় দিয়ে বিছানা করে দেবে। ভদ্রলোকটি এবং তার সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন, কিন্তু আমার জিত চেপে গেছে দেখে আর কিছু বললেন না। রাত্রে শুভকর্ম যথাসময় শেষ হয়ে গেল। 10:30টার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেলুম। সন্ধ্যের পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল। এখনও সমভাবে চলছে। বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলুম। তারপর লণ্ঠন হাতে শোভার ঘরে গেলুম। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গেছিল। খিড়কির দিকে জানলাটা পূর্ববৎ বন্ধই ছিল। আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে দরজাটা বন্ধ করে দিলুম। দরজা বন্ধ হতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো। বায়ুর অভাবে একটু গরমও বোধ হলো। জানলাটা ধরে 2-3 বার টানাটানি করবার পর সেটা খুলে গেল। তখন আবার ব্যাঙ আর ঝিঝি পোকার কনসার্ট শুনতে পেলুম। জানলা খুলে ফিরে আসতে পাশে দেওয়াল আলমারিটা কৌতূহল হলো। সেটাকেও খুলতে গেলুম, দেখি মরচে পড়ে সেটা এঁটে গেছে। জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল। ভেতরে দরকারি জিনিস কিছুই নেই, কেবল গোটা 5-6 খালি মদের বোতল গৃহস্বামীর সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে। শরীরটা বেশ ক্লান্ত হয়েছিল, তাই আলোটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়লুম। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো। 2-1 গায়ে কাটাও দিল। কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলাম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক, এই ভুতুরে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লুম। রাত্রি বোধ করি তখন 2টো কি 2:30 হবে। হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মর করে বিছানা শব্দ উঠে বসলুম। দেখে দেওয়াল আলমারি থেকে শব্দটা আসছে। নিমিষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি, তর্ক, বুদ্ধি, বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল। এই শব্দটার যে আর কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধার দিয়েও ঘেঁষে গেল না। সমস্ত চেতনা আদি অনুভব করতে লাগলুম সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপালে ঘা দিচ্ছে। সে শব্দ আর থামে না। নিশাচর প্রেতজনীর এই নিশীত উল্লাস ঝনঝন শব্দে সমভাবে সমব্যবধানে চলতেই লাগলো। আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠে বসে রইলুম। আমার অবস্থাটা একবার ভেবে দেখো। বাইরে অজস্র বাড়িপাত, ভেতরে অশরীরী নৃত্য। আমি আর বিছানার মধ্যে থাকতে পারলুম না। মশারি ছিঁড়ে বাইরে এসে পড়লুম। আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারদিকে দাঁত বার করে হেসে উঠল। অন্ধকারের চেয়ে ছিল ভালো। মনে হতে লাগলো এই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে, এবং তারপর যে কী কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনাও করতে পারলুম না। আমি ছুটে জানলার কাছে গিয়ে সজোরে গাড়ুদ চেপে ধরলুম। ঠিক
ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো। বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের উপর মুদ্রিত হয়ে গেল। জানলা থেকে হাত 25 দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল। নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না। সেই গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতির লোক কোদাল দিয়ে প্রাণপণ কোপাচ্ছে। সর্বঙ্গ বেয়ে জল পড়ছে। পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরতে পারলাম না। কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল। আমি আরেকবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকার দিকে তাকিয়ে রইলুম। আবার বিদ্যুৎ। দেখলাম ক্লান্তি নেই, বিশ্রাম নেই, বৃষ্টির দিকে ভ্রুক্ষেপ নেই। লোকটা সমভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে। আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকে শব্দ আসছে, ঝন ঝন ঝন। আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল। একবার বললুম ডাকি, কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল। কোনো কিছু স্থির করবার আগে না বুঝে সুঝে লণ্ঠনটা জানলার সম্মুখে তুলে ধরলুম। বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না, কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল। শব্দটা এতক্ষণ সয়ে গিয়েছিল, থামতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আবার থামে কেন? শব্দ থামতেই দেওয়াল আলমারির দিকে তাকিয়েছিলাম। সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল। লণ্ঠনের ঘোলাটে আলোতে দেখলুম ঠিক জানলার ওপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা, আর তারই ভিতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের ওপর স্থির হয়ে আছে। আমার হাঁটু দুটো গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে। চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব। তাই কাঁপতে লাগলুম। হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গোড়া ধরে টান দিলে জানলার ঘুণ ধরা পচা কাঠ অকস্মাৎ ভেঙে গিয়ে গড় দুটো বার হয়ে গেল। আর প্রায় সঙ্গে সঙ্গে একটা ক্লেরাক্ত গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমাদিকে কটকট করে তাকিয়ে বললে, তুমি কে? নিজের নামটা পর্যন্ত সব ভুলে গিয়েছিলাম, তাই উত্তর দেওয়া হয়ে উঠল না। লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর তার মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল। সে ভাঙা গলায় চিৎকার করে উঠল, তুমি পুলিশ? না! আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালুম যে আমি পুলিশ নই। আশ্চর্য! লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল। কোমর একটা শতচ্ছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল। মাত্র একবার ঘরের চারদিকে তাকিয়ে বলল, 3 মাস মদ খাইনি, বুক ফেটে যাচ্ছে। আমাকে একটু মদ দিতে পারো? বেশি নয়, একটা গ্লাস। এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না। বোধহয় মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে। একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উকি মারছিল। আমি বললুম, মত তো নেই, কিন্তু আপনি কে? লোকটা দুটো হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে মাথা তুলে বলল, এই বাড়ির মালিক আমি। নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই, গোমস্তাগিরি করতুম। একদিন ঝগড়া করে চলে এলো। তখন স্ত্রী বেঁচে নেই, শুধু মেয়ে। বাড়ি আসতেই মেয়েটা বললে, বাবা খেলা করতে করতে পায়ের মল গাছতলার কোথায় পুঁতে রেখেছিল, আর খুঁজে পাচ্ছি না। মাথায় রাগ চড়েই ছিল, মারলুম মেয়েটাকে রগে এক চড়। মেয়েটা সেখানে পড়েই মরে গেল। সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। মেয়েটা মরেছে যাকে, কিন্তু তার মল কগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল। খালি বোতলগুলো পেরে পেরে মাটিতে আছড়ে ভাঙতে লাগলো। তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সে পথেই বেরিয়ে চলে গেল। মিনিট 2 ঘর একেবারে নিস্তব্ধ। তারপর আলমারির কাচের কপাট দুটো সজোরে শব্দ করে উঠল, ঝন ঝন ঝন। বড়দা চুপ করলো।
অমূল্য একটু ব্যঙ্গ করে বলল, ব্যাস এই গল্প, খালি জনজ্জন জনজ্জন। আর একটু বাকি আছে। শেষ রাতে একটু তন্দ্রা এসেছিল, হঠাৎ চমক ভেঙে গেল। দেখলাম ঘর একেবারে অন্ধকার, আলোটা কখন যেন নিভে গেছে। অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলুম, কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। শেষ রাতের ঠান্ডা হাওয়ায় কুণ্ডলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়লুম। আর সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানিব্যাগটা চুরি গেছে। আজ গল্প পাঠে আমাদের সঙ্গে ছিল দ্য ভিলেন 2.0 চ্যানেল থেকে তুহিন কর। দ্য ভিলেন 2.0 চ্যানেলটি ভিজিট করতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। কথকের ভূমিকায় সৌম্যজ্যোতি, বড়দা সুমিত দাশগুপ্ত, পৃথ্বী ও অমূল্যের চরিত্রে তুহিন, ঋষি ও বাড়ির মালিকের ভূমিকায় শ্যামসুন্দর দত্ত, ভদ্রলোক দেবাশিস নন্দী, আবহ সঙ্গীত এবং এডিটিংয়ে সৌম্যজ্যোতি SCPG এবং স্পন্দন, পর্ব পরিচালনায় গৌতমী এবং সৌম্যজ্যোতি SCPG। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে আবার পরের সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন লিসেনিং থিয়েটার।